Welcome students, class 7 এর থার্ড ইউনিটের আমরা একটা চ্যাপ্টার পড়া কমপ্লিট করেছি, দ্য অ্যাক্স। আজ আমি থার্ড ইউনিটে তোমাদের যে একটি কবিতা আছে, দি এकोइंग গ্রিন, সেটা একটু পড়াবার চেষ্টা করব। তোমরা অবশ্যই টেক্সট বইটা সামনে রেখে ভিডিওটি দেখো। তাহলে চলো আমরা আমাদের আজকের লেসন শুরু করি। উইলিয়াম ব্লেকের দি এकोइंग গ্রিন। উইলিয়াম ব্লেকের দি এकोइंग গ্রিন এই কবিতাটি ব্লেক রচিত কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ সংস অফ ইনোসেন্স, যেটি 1789-এ প্রকাশিত হয়, সেই কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি মূলত 3টি স্তবকে রচিত এবং এটি অত্যন্ত সুন্দর কবিতা, যেখানে আমরা 3টে স্তবকে মানুষের জীবনের 3টে অধ্যায়ের ছবি দেখতে পাবো। কবিতাটিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে যদি ধরে নিই যে কবিতাটির আমরা দুটো স্তরে বা দুটো লেয়ারে বোঝার চেষ্টা করবো, তাহলে প্রাথমিকভাবে কবিতাটির 3টে স্তবক মানুষের জীবনের 3টে আলাদা আলাদা অধ্যায়ের ছবি তুলে ধরবে আমাদের সামনে। একটি শৈশব, যা দিয়ে কবিতাটা শুরু হবে, প্রথম স্তবক। দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাবো শৈশব পার হওয়া, যৌবন বা পার্থক্য আসেনি, যৌবন এবং মধ্য বয়সের যে অধ্যায় আমাদের, সেইটা। এবং তৃতীয় স্তবক আমাদেরকে নিয়ে যাবে বার্ধক্যে এবং অবশেষে বার্ধক্য আমাদেরকে যে পথে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ জীবনের শেষ অধ্যায়, মৃত্যু। এই 3টে চ্যাপ্টার অফ আওয়ার লাইফ, এই 3টে অধ্যায়কে ব্লেক কিভাবে দেখেন বা কিভাবে ইন্টারপ্রেট করেন, সেইটা এই কবিতার একটি প্রধান বক্তব্য। এবং আরেকটা স্তরে সুন্দর কিছু প্রতীক চিত্র আমরা এখানে দেখতে পাই, যার মধ্যে মূল হচ্ছে শৈশবের সাথে প্রাপ্তবয়স্ক মানসিকতার যে পার্থক্য, সেইটাও কবি এখানে তুলে ধরেছেন। আর কবিতাটির নামকরণ আমি তোমাদের সবসময় চ্যাপ্টার শুরু করার আগেই বুঝিয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে দি এकोइंग গ্রিনের মধ্যে গ্রিন কথার অর্থ সবুজ, তোমরা বুঝতেই পারছো। আমরা এখানে একটা প্রাকৃতিক চিত্র দেখতে পাবো। পুরো কবিতাটাই একটা প্রাকৃতিক পরিবেশেতেই রচিত, একটা প্রাকৃতিক পরিবেশের পটভূমিকাতেই আমরা কবিতাটিকে পড়ব। এकोइंग কথাটা কেন কবি ব্যবহার করেছেন, সেটা আমরা কবিতাটা পড়তে পড়তে বুঝতে পারবো। প্রথমেই যদি আমি বোঝাবার চেষ্টা করি, হয়তো তোমাদের কঠিন লাগবে। এकोइंग কথার অর্থ প্রতিধ্বনি, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। অর্থাৎ যে শব্দ বারবার ফিরে আসে। যদি আমরা কোনো ফাঁকা ঘরে, যেখানে কোনো আসবাবপত্র নেই, এরকম ঘরে দাঁড়িয়ে যদি কোনো কথা বলি, বা অনেক সময় পাহাড়ের চূড়ার উপর উঠে নিচে খাদ, এরকম জায়গায় দাঁড়িয়ে যদি আমরা চিৎকার করে কিছু বলি, তাহলে সেই শব্দটা আবার আমাদের কাছে প্রতিধ্বনিত হয় বা
ফিরে আসে, তাকে আমরা একো বলি। এখানে কেন সবুজকে বা ওই মাঠের চিত্রকে কবি echoing green বলেছেন, সেটা আমরা কবিতাটা পড়তে পড়তে দেখব। তাহলে চলো আমরা এবার লাইন বাই লাইন বানাতে যাই। প্রথমে আমরা ফার্স্ট স্ট্যান্জা অর্থাৎ প্রথম স্তবকটা একটু দেখে নেব। The sun does arise and make happy the skies. The merry bells ring to welcome the spring. The skylark and thrush, the birds of the bush, sing louder around to the bells' cheerful sound, while our sports shall be seen on the echoing green. কবিতাটির প্রথম স্তবক আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে তিনটে স্তবকের মধ্যে দিয়ে কবি ব্লেক আমাদের জীবনের তিনটে স্টেজেস অফ আওয়ার লাইফ বলতে পারি, তিনটে অধ্যায়ের ছবি তুলে ধরেছেন। তোমরা খুব সহজেই আন্দাজ করতে পারবে যে একটা মানুষের জীবন শুরু হয় জন্ম বা শৈশব দিয়ে, ঠিক তেমনি একটা দিন শুরু হয় সূর্যোদয় দিয়ে, সূর্য ওঠা দিয়ে। তাই কবি তার কবিতা শুরু করছেন একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের চোখের সামনে তুলে ধরে, একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকছেন উনি, যেখানে তিনি বলছেন যে একটি নতুন সূর্য উঠেছে। দ্য সান ডাজ অ্যারাইজ, অ্যারাইজ কথার মানে উদিত হওয়া। দ্য সান ডাজ অ্যারাইজ, একটি নতুন সূর্য আকাশকে আলোকিত করছে। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, হ্যাপি মানে আনন্দিত করা। এখানে আকাশকে তিনি পার্সনিফাই করছেন, করে বলছেন যে একটি নতুন উজ্জ্বল সূর্য আকাশকে, সকালের আকাশকে আলোকিত করছে এবং আনন্দিত করে তুলছে। অর্থাৎ একটি আনন্দিত আকাশে একটি উজ্জ্বল সূর্য, এই দিয়ে আমাদের দিন শুরু হচ্ছে। ঠিক যেমনভাবে শৈশব দিয়ে একটি মানুষের জীবন শুরু হয়। The merry bells ring to welcome the spring. The merry bells, merry মানে খুশি, হ্যাপি, প্রফুল্ল বা উল্লসিত। The merry bells ring, bells মানে ঘন্টা। এখানে দুটো জিনিসের ঘন্টার ধ্বনি হতে পারে, আমি তোমাদের দুটোরই মানে বলবো। কোনটা কোন অর্থে কবি লিখেছেন সেটা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি না, দুটোই হতে পারে। এক হচ্ছে ইংল্যান্ডে যেসব অঞ্চলে চাষের জমি আছে সেখানে মানে যেগুলোকে আমরা ইংলিশেতে বলি প্যাস্চার্স, সবুজ অঞ্চল যেখানে সবুজ ঘাস আছে, সেই সব জায়গায় আমরা প্রচুর ক্যাটলস দেখতে পাই, অর্থাৎ ভেড়া বা গরু চড়ে, সেই ঘাস খেতে আসে এবং তাদের গলায় এক ধরনের ঘণ্টা বাঁধা থাকে। তাই তারা যখন ক্ষেতের মধ্যে ঘাস খেতে আসে তখন সেই ঘণ্টাটা শব্দ করে, নড়ে এবং তার থেকে একটা সুন্দর শব্দ বেরোয়। তো সেই মেরি বেলস হতে পারে। আরেকটা যেটা হওয়ার সম্ভাবনা একটু বেশি, সেটা হচ্ছে যেহেতু তিনি খ্রিস্টান কবি, তাই সকালবেলা চার্চে যে প্রার্থনার পরে যে ঘণ্টার ধ্বনি হয় তিনি সেটারও উল্লেখ করে থাকতে পারেন, যে সকালবেলা প্রার্থনার আরম্ভে বা প্রার্থনার সমাপ্তিতে যে ঘণ্টার ধ্বনি চার্চ থেকে শোনা যায়, সেই ঘণ্টার ধ্বনি আমাদের কিসের ইঙ্গিত করে না, সেই ঘণ্টার ধ্বনি আহ্বান জানায় বসন্তকালকে, টু ওয়েলকাম দ্য স্প্রিং। এবারে এখানে একটা কথা আমি উল্লেখ করতে চাই তোমাদেরকে
আমি রিকোয়েস্ট করব এই এই ছোট ছোট পয়েন্টসগুলো একটু মনে রাখার জন্য, কারণ সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে কেন কবি বিশেষভাবে বসন্তকালের কথাই বললেন। অধিকাংশ কবিতাতেই আমরা, প্রাকৃতিক কবিতাতে বিশেষ করে, বসন্তকালের উল্লেখই দেখি, যেহেতু সেই সময় প্রকৃতি ইজ অ্যাট ইটস বেস্ট, সব থেকে সুন্দর দেখায় তাকে। কিন্তু এখানে এই কবিতায় পার্টিকুলারলি ব্লেক কিন্তু বসন্তের উল্লেখ শুধু তার সৌন্দর্যের জন্য করছেন তা নয়, এখানে বসন্তকালটিকে তিনি একটি চিহ্ন রূপে ব্যবহার করছেন, বা কোনো কিছুকে সিম্বলাইজ করার জন্য। কোন জিনিসকে সিম্বলাইজ করার জন্য? যেহেতু এটি কবিতার প্রথম স্তবক, যেটা কিনা সিগনিফাই করছে মানুষের জীবনের প্রথম অধ্যায়, অর্থাৎ শৈশবকে, সেই শৈশবকে আমরা চিহ্নিত করি যে সজীবতা দিয়ে। যে শৈশবে একটা বাচ্চা অনেক বেশি প্রাণোচ্ছল থাকে, অনেক বেশি চঞ্চল থাকে, সেটা তার জীবনের শুরু। তাই তিনি কবি প্রথম স্তবকে এমন এমন প্রাকৃতিক জিনিসের উল্লেখ করেছেন, বা এমন এমন প্রাকৃতিক জিনিস ব্যবহার করেছেন যেগুলো প্রারম্ভ বোঝায়, বা যেগুলো সজীবতা বোঝায়, যেগুলো উজ্জ্বলতা বোঝায়। যেমন সূর্য, সূর্যোদয়, আনন্দিত আকাশ, এগুলো সবই মানুষের জীবনের সেই প্রথম অধ্যায়ের সিম্বলস। সূর্যোদয় দিয়ে, যেটা আমি বললাম একটু আগে, সূর্যোদয় দিয়ে দিনের শুরু হয়, শৈশব দিয়ে মানুষের জীবনের শুরু হয়। তাই সেই শৈশবকে সিম্বলাইজ করার জন্য তিনি সূর্যোদয়ের কথা বলেছেন। ঠিক তেমনি বসন্তকাল সজীবতার চিহ্ন, বা সজীবতার কে সিগনিফাই করে। সেই সজীবতাকে চিহ্নিত করার জন্যই কিন্তু তিনি বিশেষভাবে বসন্তকালের উল্লেখ করেছেন। যে ঘণ্টার ধ্বনি, আনন্দিত আকাশে, উজ্জ্বল সূর্য, এই সব কিছু কাকে আহ্বান জানাচ্ছে? এক সজীব বসন্তকে। The skylark and thrush, the birds of the bush. বুশ কথার মানে গুল্মদল, বা ঝাড়, ফুলের ঝাড়, গাছের ঝাড়। সেই ঝাড়ে দুটি পাখির উল্লেখ কবি করেছেন, স্কাইলার্ক এবং থ্রাশ, দুটোই পাখির নাম। Sing louder around to the bells cheerful sound. cheerful মানেও আনন্দিত, প্রাণোচ্ছল বা আনন্দিত শব্দ। তারাও যত জোরে সেই ঘণ্টার ধ্বনি বাজতে থাকে বসন্তকে আহ্বান জানানোর জন্য, পাখিরাও যেন ঠিক ততটাই জোরে গলা ছেড়ে গান গায় বা ডাকে, বসন্তকে আহ্বান জানায়। কোন দুটি পাখি? স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ। While our sports shall be seen on the echoing green. এই লাস্ট দুটি লাইন খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। এই প্রথম, এই লাস্ট লাইনের আগের লাইনটাতেই ফর দ্য ফার্স্ট টাইম কবি এই কবিতার যিনি কথক, মানে যিনি কবিতাটি বলছেন, বক্তা, তাকে সামনে আনছেন। কারণ তার আগে অবধি যে কটি সেন্টেন্স আমরা পেয়েছি প্রথম স্তবকে, প্রত্যেকটিতেই আমরা বিভিন্ন প্রাকৃতিক জিনিসের উল্লেখ দেখেছি। যেমন শুরু হয়েছে সূর্য দিয়ে, আনন্দিত আকাশ দিয়ে, ঘণ্টার ধ্বনি দিয়ে, বসন্তকাল, স্কাইলার্ক এবং থ্রাশ। এই সব হচ্ছে প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদান দিয়ে কবি একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, একটি উজ্জ্বল দিনের, একটি উজ্জ্বল বসন্তকালের সকালের চিত্র ফুটিয়ে তুলেছেন এই বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে। আর একবার বলছি, সূর্য, একটি আনন্দিত আকাশ, ঘণ্টার ধ্বনি, পাখির কলতান,
এই সব কিছু দিয়ে তিনি একটি উজ্জ্বল বসন্তকালের সকালবেলার চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। এই প্রথম আমরা সেই চিত্রে কথকের প্রবেশ দেখতে পাচ্ছি, যখন তিনি বলছেন while our sports shall be seen। our কথার মানে আমাদের, এবং স্পোর্টস মানে খেলা। তাহলে এখানে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে তাহলে কথকের বয়স কত হতে পারে, বা কথক জীবনের কোন অধ্যায়ে আছেন বলে তোমাদের মনে হয়? যেহেতু স্পোর্টস কথাটা তিনি উল্লেখ করছেন, অর্থাৎ খেলা, এই খেলা শব্দের ব্যবহার দিয়ে কবি বুঝিয়ে দিচ্ছেন যে এই কবিতাটির কথক একজন শিশু, কারণ সে খেলায় ব্যস্ত। এই সুন্দর উজ্জ্বল বসন্তের সকালে আমাদের কবিতার কথক খেলায় মত্ত। কোথায়? অন দি এकोइंग গ্রিন। এবার এकोइंग কথার মানে আমি তোমাদের কবিতার শুরুতে বলেছি, প্রতিধ্বনি বা প্রতিধ্বনিত হওয়া। এकोइंग, একো মানে প্রতিধ্বনি, প্রতিধ্বনিত হওয়া হচ্ছে এकोइंग। এবার কেন এकोइंग গ্রিন বলছেন, যেটা আমি তোমাদের শুরুতে বলেছি যে এकोइंग গ্রিন কেন বলছেন সেটা আমরা কবিতাটা পড়তে পড়তে বুঝতে পারবো। while our sports মানে আমাদের খেলা কোথায় দেখা যাচ্ছে না? সবুজ মাঠে। গ্রিন কথার অর্থ এখানে সবুজ মাঠ, কিন্তু সেই মাঠকে উইলিয়াম ব্লেক কেন এकोइंग বলছেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার আগে তোমাদের বুঝতে হবে একো কথার মানে কি না? প্রতিধ্বনি হওয়া। প্রতিধ্বনি মানে যেখানে শব্দ বারে বারে ফিরে আসছে, আমি যে শব্দটি বলছি সেটাই আমার কাছে ফেরত আসছে, দ্যাট ইজ হোয়াট উই মিন বাই একো। কিন্তু এখানে কবি শব্দের ফিরে আসাকে বোঝানোর জন্য ইকো শব্দটি ব্যবহার করেননি। এখানে কি ফিরে আসছে না? দৃশ্য ফিরে আসছে। খুব মন দিয়ে এটা বোঝো। একো কথার মানে ধ্বনি ফিরে আসা, তাই প্রতিধ্বনি। কিন্তু উইলিয়াম ব্লেক এই শব্দটি খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করেছেন চিত্র ফিরে আসা বোঝানোর জন্য। অর্থাৎ একটি বিশেষ দৃশ্য বা কিছু বিশেষ দৃশ্য বারে বারে ফিরে আসছে বা বারে বারে ফিরে আসে, সেইটা বোঝানোর জন্য উনি এकोइंग শব্দটি ব্যবহার করেছেন। এবার কোন দৃশ্য? দুটি বিশেষ ক্ষেত্রে উনি এটা ব্যবহার করছেন। এক, এই যে বসন্তকালের উল্লেখ কবি করেছেন, তাহলে ঋতুচক্রে এই বসন্তকাল বারবার ফিরে আসবে। অর্থাৎ প্রতিটি বসন্তকালের সকাল এরকমই একটি সমুজ্জ্বল সূর্য দিয়ে শুরু হবে, আকাশ ঠিক এরকমই আনন্দিত থাকবে, গাছে গাছে পাখিরা গান গেয়ে একটি উজ্জ্বল বসন্তের সকালকে আহ্বান জানাবে আনন্দিত ঘণ্টার ধ্বনি দিয়ে। তাহলে এই যে সুন্দর দৃশ্য দিয়ে তিনি তার কবিতাটা শুরু করেছেন, এই দৃশ্য প্রতিবার ফিরে আসবে, তাই সেটা একো হচ্ছে। আরেকটা ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হতে পারে, কবি ব্যবহার করেছেন এकोइंग শব্দটা। এখানে কবি মানুষের জীবন চক্র বোঝাবার জন্য এकोइंग শব্দটা ব্যবহার করেছেন। অর্থাৎ জীবন চক্র বলতে আমাদের জীবনের যে যাত্রা, সেইটা বোঝানোর জন্য। আজকে এই মাঠে, এই সবুজ ঘাসের ওপর যারা খেলা করছে, কালকে মাঠটা একই থাকবে, একই সবুজ ঘাস সেখানে গজাবে, একই সূর্য তার উজ্জ্বলতা, তার সূর্যের কিরণ চতুর্দিকে বসন্তের সকালকে উদ্ভাসিত করবে। কিন্তু মানুষের জীবন চক্রে সেই মাঠে বারবার ফিরে আসবে এই শিশুদের খেলা, কিন্তু সেই শিশুরা কিন্তু এক থাকবে না। আজকে যারা শৈশবে ওই মাঠে খেলে বেড়াচ্ছে, কালকে তারা সময়ের চক্রে বড় হবে, যৌবনে পদার্পণ করবে, কাজে ব্যস্ত হয়ে তারা
সেই মাঠ ছেড়ে কর্মজগতে ব্যস্ত হয়ে যাবে। তাদের কর্মস্থল কর্মজগৎটা ব্যাপৃত হবে এবং তারা সেই মাঠের খেলা ছেড়ে অন্য কোথাও বিচরণ করবে। কিন্তু তখন কিন্তু এই মাঠটা ফাঁকা থাকবে না। পরের প্রজন্মের আর এক দল শিশুরা সেই মাঠে ঠিক একইভাবে খেলা করবে, যেভাবে আজ আমাদের কবিতার যে কথক সে খেলা করে বেড়াচ্ছে তার সমবয়সী বন্ধুদের সাথে, ঠিক সেইভাবে ভবিষ্যতে জীবন চক্রে এই দৃশ্য পাল্টে গিয়ে আবার ফিরে আসবে একই দৃশ্য অন্য আর এক দল শিশুদের নিয়ে। এবং এই দৃশ্যের বারবার ফিরে আসাকে বোঝানোর জন্যই কবিতার নাম এবং এই পার্টিকুলার শব্দ দুটি ব্যবহার করা, দি এখোয়িং গ্রিন। তাহলে প্রথম স্তবকে আমরা মানুষের জীবনের প্রথম অধ্যায় অর্থাৎ শৈশবকালের চিত্র দেখতে পাচ্ছি, যেখানে বসন্তকালের উল্লেখ করেছেন কবি শৈশবের সজীবতাকে প্রকাশ করবার জন্য, এবং শৈশবের সেই প্রাণোচ্ছল একটা ছবি তিনি ফুটিয়ে তুলেছেন। উজ্জ্বল সূর্য, আনন্দিত আকাশ, উল্লসিত ঘণ্টার ধ্বনি এবং পাখির কলতানে এক সজীব বসন্তকে স্বাগত জানাচ্ছে, যে বসন্তের সকালে সবুজ ঘাসে ঢাকা মাঠে খেলে বেড়াচ্ছে একদল শিশুরা। Old John with white hair does laugh away care, sitting under the oak among the old folk. They laugh at our play, and soon they all say, such were the joys when we all girls and boys in our youth time were seen on the echoing green. দ্বিতীয় স্তবকে কবি আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের ছবি তুলে ধরছেন, যেখানে তিনি আরেকটি চরিত্রকে আনছেন, এক বৃদ্ধ ব্যক্তি যার নাম জন। তিনি যে তার বয়সের ছাপ ফুটে উঠছে তার পরিপক্ক চুলে, তার সাদা চুল, তার বার্ধক্য এবং তার জ্ঞানের চিহ্ন স্বরূপ। এবং সেই বৃদ্ধ জন আজ কি করছেন? ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার, অর্থাৎ এই প্রথম স্তবকে কবি যে চিত্রটা তুলে ধরেছিলেন আর দ্বিতীয় স্তবকের যে চিত্র, সেই দুটো একদম বিপরীত মেরুর চিত্র, কমপ্লিটলি ইন কন্ট্রাস্ট। অর্থাৎ প্রথম স্তবকে আমরা শিশুদের সজীবতা দেখেছি, শিশুদের প্রাণ প্রাচুর্যে পূর্ণ খেলা দেখেছি, সবুজ মাঠে তারা হৈ হৈ করে খেলে বেড়াচ্ছে। দ্বিতীয় স্তবকের চিত্রটা ঠিক তার বিপরীত। দ্বিতীয় স্তবকে আমরা দেখছি জীবন সায়ান্নে উপবিষ্ট এক ব্যক্তি, বৃদ্ধ জন, যিনি তার শৈশব পেরিয়ে শৈশবের খেলাধুলাকে পেছনে ফেলে যৌবনের অপরিসীম কর্মব্যস্ততা কাটিয়ে আজ জীবন সায়ান্নে এসে পৌঁছেছেন। এবং সেখানে দাঁড়িয়ে তিনি যখন এই শিশুদের খেলা করতে দেখছেন, তখন তার সেই ফেলে আসা দিনের কথা মনে পড়ছে। কিন্তু সেটা মনে করে তিনি দুঃখিত নন, অর্থাৎ বার্ধক্যে উপনীত হয়ে তিনি আফসোস করছেন না। এবং এটা এই কবিতার আরেকটা দিক। দিস ইজ
দিস ইজ আ পজিটিভ সাইড, একটা খুব কি বলবো, আশাব্যঞ্জক দিক উইলিয়াম ব্লেক তুলে ধরছেন, যে বার্ধক্য মানেই নেগেটিভিটি নয়, বয়স হয়ে যাচ্ছে বা বয়স হয়ে গেছে মানেই সেটা খারাপ নয়। এবং সেটা তুলে ধরছেন উনি এই চরিত্র ওল্ড জনের মধ্যে দিয়ে, যিনি তার শৈশবটা পেছনে ফেলে এসেছেন। তিনি আজ আর এই শিশুদের মতো মাঠে ছুটোছুটি করে খেলতে পারবেন না, কিন্তু মাঠের থেকে দূরে বসেও এই বাচ্চাদেরকে খেলতে দেখেও তিনি কিন্তু আনন্দ পাচ্ছেন। ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার, অর্থাৎ তার আসন্ন বার্ধক্য বা আসন্ন মৃত্যু এই সব নিয়ে তিনি চিন্তিত নন। তিনি জীবনের সহজ সরল নিয়মটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন। অর্থাৎ আমি যেমন শৈশবে মাঠে খেলে বেড়াতে পেরেছি, যৌবনকালে কর্মব্যস্ত জীবন কাটাতে পেরেছি, সেই সময়গুলো কাটিয়ে কালের নিয়মে আজ যে আমার চুল পেকেছে, আজ যে আমি বার্ধক্যে উপনীত হয়েছি, এটাও ঠিক ততটাই স্বাভাবিক। এবং আজ যে আমি আর ওই শিশুদের মতো ছুটে বেড়াতে পারবো না, এটাকে তিনি খুব সহজভাবে গ্রহণ করেছেন। তাই তার আসন্ন বার্ধক্য বা তার ক্রমবর্ধমান বয়স কোনো কিছুই তাকে চিন্তিত করছে না। তিনি তার এই প্রেজেন্ট স্টেটটাকে বা এই প্রেজেন্ট যে জীবনের যে চ্যাপ্টারে তিনি আছেন, তিনি সেটাকেও একইভাবে উপভোগ করছেন। কিভাবে উপভোগ করছেন? সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। ফোক কথার মানে মানুষজন, লোকজন। তাহলে তিনি তার সমবয়সী কিছু বৃদ্ধ মানুষদের সাথে একটি সুবৃহৎ ওক গাছের নিচে বসে আছেন এবং এই শিশুদের খেলা দেখছেন। এখানে আরেকটি খুব সুন্দর সিম্বল উইলিয়াম ব্লেক ব্যবহার করেছেন। উইলিয়াম ব্লেকের কবিতা সিম্বলিজমের জন্যই খুব বিখ্যাত। আমি চেষ্টা করছি যতটা সহজ করে তোমাদেরকে বোঝানো যায়, যতটুকু তোমাদের প্রয়োজন। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, এখানে দুটো জিনিস বোঝবার আছে। প্রথমত, সিটিং আন্ডার দ্য ওক, সিটিং মানে বসে থাকা। আমি তোমাদের একটু আগেই বলেছি যে প্রথম স্তবকের সাথে দ্বিতীয় স্তবকটা একদম বিপরীত মেরুর। কেন সেটা তোমরা এই সেন্টেন্সটাতে বুঝতে পারছো। ফার্স্ট স্ট্যান্জাতে খুব প্রাণ প্রাচুর্যপূর্ণ একটা চিত্র আমরা দেখেছি, যেখানে পাখিরা গান গাইছে, ঘণ্টার ধ্বনি বাজছে, বাচ্চারা ছুটাছুটি করছে সবুজ মাঠে। আর দ্বিতীয় স্তবকে কি দেখছি? সিটিং আন্ডার দ্য ওক, অর্থাৎ দ্বিতীয় স্তবক যেহেতু বৃদ্ধ মানুষদের কথা বলছে বা বৃদ্ধ মানুষদের চিত্র তুলে ধরছে, তাই সেই স্তবকে কোথাও কোনো মুভমেন্ট নেই বা খুব কি বলবো, খুব অ্যাক্টিভিটি নেই। এটা অনেক বেশি স্থির, অনেক বেশি স্থিত, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেডেন্টারি, অনেক বেশি এক জায়গায় স্থিত, উপবিষ্ট। তারা ওক গাছের নিচে বসে আছেন, কারণ এটা তাদের আর ছুটোছুটি করার বয়স নয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এটা প্রথম স্ট্যান্জার সাথে একেবারে বিপরীত। আরেকটা যেটা এই স্ট্যান্জার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই ওক গাছের উল্লেখ। কেন কবি ওক গাছের উল্লেখ করেছেন? ওক আমাদের বট, অশ্বত্থের মতোই এক সুপ্রাচীন বা সুবৃহৎ গাছ। সেটিকে কবি এখানে একটি বিশেষ কারণে ব্যবহার করেছেন, একটি বিশেষ জিনিসের সিম্বল হিসেবে। কিসের সিম্বল? ওক গাছ এখানে দৃঢ়তার প্রতীক। ওক গাছ এখানে জ্ঞানের প্রতীক। যে জ্ঞান, যে দৃঢ়তা মানুষের জীবনে তখনই আসে যখন সে
জীবন সায়ান্নে উপনীত হয়। অর্থাৎ খুব মন দিয়ে শোনো, খুব সহজ ব্যাপারটা বোঝা। যখন আমরা জন্মগ্রহণ করি বা শিশু অবস্থায় থাকি, তখন জীবন সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা তৈরি হয় না। আর অভিজ্ঞতা থাকে না বলেই কোনো জ্ঞানও আমরা অর্জন করতে পারি না। জীবন পথে আমরা যত হাঁটতে থাকি, যত ঘাত প্রতিঘাতের আমরা সম্মুখীন হই, যত জয় পরাজয় আমরা গ্রহণ করতে থাকি, তত ধীরে ধীরে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। এবং যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করি, তত আমরা ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠি বা আমাদের বিচক্ষণতা বাড়ে। তাই তোমরা তোমাদের স্বাভাবিক জীবন থেকে যদি উদাহরণ নাও, দেখবে তোমাদের বাড়িতে যখন কোনো সংকট উপস্থিত হয়, বা যখন কোনো সংকট কেন, যে কোনো ধরো কোনো অনুষ্ঠান আছে বাড়িতে, বা কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে হবে, তখন তুমি তোমার গুরুজন যিনি, তোমার বাবা মা হয়তো, তাদের সাহায্য নাও, তাদের কাছে যাও, তাদের সাজেশন নিতে, তাদের মতামত নিতে, তাদের অ্যাডভাইস নিতে। কিন্তু তার থেকেও যদি কোনো পারিবারিক সংকট দেখা দেয়, বা তার থেকেও যদি কোনো বড় কি বলবো সিচুয়েশনের সামনে তোমাদের পরিবার দাঁড়ায়, তখন হয়তো তোমরা দেখতে পাবে বা দেখতে পেয়েছো কখনো তোমাদের বাবা মাও হয়তো তাদের কোনো গুরুজনের সাহায্য নেন। তোমাদের বাড়ির প্রবীণতম ব্যক্তি, যে হয়তো তোমাদের ঠাকুরদা বা ঠাকুমা বা তোমার জ্যাঠা জেঠিমা, যারা তোমাদের বাবা মার থেকেও গুরুজন। অর্থাৎ বয়স মানুষকে এক ধরনের জ্ঞান প্রদান করে, এক ধরনের যে জ্ঞানটা আমরা অভিজ্ঞতা থেকে সঞ্চয় করি। পড়াশুনো করে বই পড়ে এক ধরনের জ্ঞান অর্জন করা যায়, আর জীবন থেকে এক ধরনের জ্ঞান মানুষ অর্জন করে, যেটা তোমরা যত আরো বড় হবে, আজকে আমার এই কথাটা হয়তো তোমরা ভবিষ্যতে আরো বেটার বুঝতে পারবে। পড়াশুনো করে, লেখাপড়া শিখে, স্কুল কলেজে ডিগ্রি অর্জন করে আমরা নিশ্চয়ই জ্ঞান অর্জন করি, কিন্তু সেটা এক ধরনের জ্ঞান। আর জীবন থেকে, যত আমরা জীবন বাঁচতে থাকি, যত জীবনের পথে এগোতে থাকি, তত নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা এক ধরনের জ্ঞান অর্জন করি, যে জ্ঞানটা অভিজ্ঞতার সাথে আসে, এবং সেই অভিজ্ঞতাটা আসে বয়সের সাথে সাথে। তাই এখানে কবি এই ওক গাছের ব্যবহার করছেন সেই প্রবীণতার চিহ্ন হিসেবে। ওক গাছটা যতটা প্রবীণ, একটা ওক গাছ প্রকৃতির যত ঝড় জল সহ্য করে আজ দাঁড়িয়ে আছে এবং অজস্র মানুষকে আশ্রয় এবং ছায়া প্রদান করছে, ঠিক সেইভাবে জীবনের নানান জয় পরাজয়, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে চলতে এই ওল্ড জনের মতো মানুষরাও এক ধরনের দৃঢ়তা এবং প্রজ্ঞা জ্ঞান অর্জন করেছেন, যেটা এই ওক গাছের সমতুল্য। অর্থাৎ তারা এই ওক গাছের মতোই দৃঢ় ও সুপ্রাচীন হয়ে উঠেছেন, জ্ঞানী হয়ে উঠেছেন। তাই এই ওক গাছ এই ওল্ড জনের মতোই, সে যেরকম দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং মানুষকে আশ্রয় দিচ্ছে, ঠিক তেমনি বার্ধক্যে উপনীত হওয়া এই মানুষেরাও আমাদের জীবনে এই ওক গাছের মতোই ছায়া দানকারী, আশ্রয় দানকারী একটা শেল্টার, যেখানে আমরা বিপদে পড়লেই তাদের সহায়তা নিতে পারি। যেমন ক্লান্ত পথিক ওক গাছের নিচে আশ্রয় নেয়, ঠিক তেমনি আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যায় এই প্রবীণ মানুষদের সহায়তা, তাদের জ্ঞানের আশ্রয় নিই। তাই এই ওক গাছ এই বার্ধক্যের প্রতীক, এবং বার্ধক্য থেকে যে জ্ঞান মানুষ অর্জন করে, অভিজ্ঞতা থেকে যে জ্ঞান অর্জন করে, তার প্রতীক। তাই কবি এখানে ওক গাছের উল্লেখ করেছেন। They laugh at our play and soon they all say, তারা আজ মাঠে খেলতে পারছেন না,
আর তারা কোনোদিনই শৈশবের সেই প্রাচুর্যে ফিরে যেতে পারবেন না। কোনোদিনই প্রথম স্তবকের ওই বাচ্চাদের মতো ইকোয়িং গ্রিনে ছোটাছুটি করে খেলতে পারবেন না। তারা আজ ওক গাছের ছায়ায় বসে সেই বাচ্চাদেরকে খেলতে দেখছেন এবং তাদের সেই শৈশবের আনন্দ বা তাদের সেই শৈশবের আনন্দের হাত ধরে এই ওল্ড জন তার নিজের শৈশবে ফেরত চলে যাচ্ছেন, অর্থাৎ তিনি স্মৃতি রোমন্থন করছেন। such were the joys when we all, girls and boys, in our youth time were seen. youth time মানে যৌবনকালে, এখানে শৈশবও বলতে পারো। আমরা ঠিক এইভাবেই এই মাঠে খেলা করতাম। সেটা তারা নিজেরা, সেই প্রবীণেরা বসে ওক গাছের নিচে বসে আলোচনা করছেন যে দেখো আজকে এই শিশুরা যেভাবে খেলে বেড়াচ্ছে, ছোটাছুটি করে বেড়াচ্ছে, কিছু বছর আগে, এই যেন কিছু বছর আগেই আমরাও এইভাবেই খেলে বেড়াতাম। অর্থাৎ এখানে ব্লেক এই দ্বিতীয় স্তবকে তিনি জীবনের প্রবহমানতার একটা ছবি তুলে ধরেছেন। প্রবহমানতা মানে জীবন যে চলতে থাকে in a circle and things keep repeating, যে কারণে উনি ইকোয়িং কথাটা ব্যবহার করছেন। দৃশ্যগুলো বারবার ফিরে আসে। আজ থেকে কিছু বছর আগে আজ যারা ওক গাছের নিচে বসে আছেন তারাই ওই সবুজ মাঠে খেলা করেছেন। তাহলে জীবনের প্রবহমানতাটা কি না, শৈশব কাটিয়ে তারা যখন বার্ধক্যের দিকে এগিয়ে এসেছেন তখন সেই মাঠ ছেড়ে দিয়েছেন তারা নতুন প্রজন্মের আর এক দল নতুন শিশুদের জন্য, যারা সেই একই প্রাণ প্রাচুর্যে সেই ইকোয়িং গ্রিনে আজ খেলে বেড়াচ্ছেন এবং আগের প্রজন্মের সেই শিশুরা জীবন অতিবাহিত করে আজ সুবৃহৎ ওক গাছের নিচে আশ্রয় দিয়েছেন। এই সার্কেল অফ লাইফটাকে বোঝানোর জন্যই কিন্তু ইকোয়িং গ্রিন শব্দটার ব্যবহার। আরেকবার বলি, তাহলে সেকেন্ড স্ট্যান্জায় আমরা জীবনের দ্বিতীয় একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা শৈশবের থেকে একদম বিপরীত। শৈশবের প্রাণ প্রাচুর্যের পরিবর্তে এখানে আছে স্থিতধী একটা চিত্র, যেখানে বৃদ্ধ মানুষেরা এক সুবৃহৎ গাছের নিচে বসে আছেন এবং ক্রীড়ারত এই বাচ্চাদের দেখে তারা তাদের শৈশবে ফেরত চলে যাচ্ছেন, স্মৃতি রোমন্থন করছেন। তারা আনন্দিত এই ভেবে যে তারা আজ জীবনের সায়ান্নে উপনীত এবং এই সুবৃহৎ ওক গাছের মতো তারাও আজ দৃঢ়তায় পূর্ণ। জীবনের নানান ঘাত প্রতিঘাতের ভিতর থেকে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতা তাদেরকে এই ওক গাছের মতোই প্রাচীন করে তুলেছে, এই ওক গাছের মতোই জ্ঞানী করে তুলেছে। তাই তারা আজ জীবনের স্বাভাবিক নিয়মে বার্ধক্যকে গ্রহণ করতে পেরেছেন এবং মৃত্যুর জন্য, তাদের আসন্ন মৃত্যু, কিন্তু তারা তাতে চিন্তিত নন, তারা ব্যাকুল নন, কারণ তারা জানেন শৈশব যৌবনের মতো বার্ধক্যটাও স্বাভাবিক। তাই সেই স্বাভাবিক নিয়মেই তারা সেটাকে গ্রহণ করতে পেরেছেন এবং এই শিশুদের আনন্দ উচ্ছল খেলা দেখে তারা তাদের ছেলেবেলার কথা মনে করছেন, যে কিছুদিন আগেই তারাও এই মাঠে একইভাবে খেলা করতেন এবং সেখানেই কবি জীবনের প্রবহমানতার কথা বলছেন, যে কিভাবে তারা, যারা কিছুদিন আগে সেই মাঠে খেলা করতেন, তারা সেই সবুজ মাঠ আজ ছেড়ে দিয়েছেন পরের প্রজন্মের শিশুদের জন্য এবং তারা আশ্রয় নিয়েছেন সেই ওক গাছের নিচে। এবং ভবিষ্যতে কি হবে? জীবন এভাবেই চলতে থাকবে। আজকে এই ওল্ড জন যে শিশুদেরকে মাঠে খেলতে দেখছেন, কিছু বছর বাদে সেই শিশুরাই আবার ওক গাছের নিচে আশ্রয় নেবেন এবং তারা সেই মাঠ ছেড়ে দেবেন পরের প্রজন্মের আর এক দল নতুন শিশুদের জন্য। এইভাবেই জীবন অতিবাহিত হতে থাকবে। Till the little ones weary, no more can be merry. The sun does descend and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest, and sport no more seen on the darkening green. শেষ স্ট্যান্জায়, শেষ স্তবকে কবি মানুষের জীবনের শেষ অধ্যায়ের কথা বলছেন। Till the little ones weary, weary মানে ক্লান্ত,
ইকোয়িং গ্রিনে ক্রীড়ারত শিশুরা এবার ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা আর হইচই করতে পারছে না। নো মোর ক্যান বি মেরি, তারা আর আনন্দের সাথে দৌড়োদৌড়ি করতে পারছে না, কারণ তারা খেলাধুলা করে ক্লান্ত হয়ে পড়েছে। আমরা আগে লাইনের শব্দগত মানেটা বুঝে নিই, তারপরে অন্তর্গত মানেতে যাব। দ্য সান ডাজ ডিসেন্ড, ডিসেন্ড মানে অবতরণ করা, সূর্য অস্ত যাওয়া। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, স্বাভাবিক, সন্ধেবেলা তো আর মাঠে খেলা যায় না। সূর্য অস্তের সাথে সাথে সেই শিশুদের খেলারও শেষ হয়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, ল্যাপস মানে কোল। মেনি সিস্টার্স এন্ড ব্রাদার্স, সব ভাই বোনেরা ক্লান্ত হয়ে মায়ের কোলে ফিরে আসে। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, ঠিক যেভাবে সারাদিনের পরিশ্রান্ত পাখিরা তাদের বাসায় ফেরত চলে আসে, ঠিক সেইভাবে হৈ হৈ করে খেলাধুলো করে ক্লান্ত শিশুরা মাতৃক্রোড়ে বিশ্রাম নিতে আশ্রয় নেয়। অ্যান্ড রেডি ফর রেস্ট, তারা এবার বিশ্রামের জন্য প্রস্তুত। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, অন্ধকারাচ্ছন্ন মাঠে আর কোনো খেলা দেখা যায় না। ডার্কেনিং কথার মানে অন্ধকারাচ্ছন্ন। তাহলে শেষ স্তবকে কবি মানুষের জীবনের সেই শেষ অধ্যায়ের কথা বলছেন। শৈশব পেরিয়ে, শৈশবের প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ একটা সময় কাটিয়ে যখন মানুষ যৌবনে উপনীত হয়, একটা কর্মব্যস্ত জীবন কাটায়, তারপরে আসে তার বার্ধক্য, যেখানে সে ওল্ড জনের মতো বার্ধক্যে স্থিত হয়। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে সঞ্চিত জ্ঞানে সে দৃঢ়তা, ওক গাছের মতো দৃঢ়তা এবং প্রবীণত্ব অর্জন করে। এবং সেই সময় আসলে সে আস্তে আস্তে প্রস্তুত হয়, সে মানসিকভাবে প্রস্তুত হয় কিসের জন্য? তার অন্তিম বিশ্রামের জন্য, অর্থাৎ মৃত্যুর জন্য। এবার আমরা এই লাস্ট লাইনের, লাস্ট স্ট্যান্জার প্রত্যেকটা লাইন যে অ্যাকচুয়ালি মানুষের জীবনের সেই শেষ সময়ের কথাই বলে, সেটা দেখব। টিল দ্য লিটল ওয়ানস ওয়েরি, অর্থাৎ কবিতার অর্থে প্রথম স্তবকে যে বাচ্চারা ইকোয়িং গ্রিনে ছুটে বেড়াচ্ছিল তারা এবার ক্লান্ত হয়ে পড়েছে, অর্থাৎ জীবন পথে চলতে চলতে শৈশব কাটিয়ে, যৌবন কাটিয়ে, মধ্য বয়স কাটিয়ে এবার আমরা বার্ধক্যে উপনীত। তাই আমরা ক্লান্ত, তাই আমরা আর ছুটোছুটি করছি না, আমরা ওক গাছের নিচে স্থিত। খুব মন দিয়ে এটা বোঝার চেষ্টা করো। লাইনটার, স্ট্যান্জাটার দুটো মানে, একটা যেটা কবিতার যে চিত্র তিনটে স্তবকে কবি এঁকেছেন সেটা, এবং ঠিক সেই চিত্রটাকে প্যারালালি জীবনের সাথে মেলাবার চেষ্টা করো। প্রথম স্তবকে আমরা যে শিশুদেরকে ইকোয়িং গ্রিনে ছোটাছুটি করে খেলতে দেখেছি, সন্ধে হয়ে যাওয়ার ফলে তারা এবার ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক তেমনি এটা কবিতার মানে, এটা সহজেই বুঝতে পারলে। এবার এটাকেই জীবনে প্যারালালি জীবনে ভাববার চেষ্টা করো। জন্মগ্রহণ করার পর, ছোটবেলার হই হইয়ের পরে, ইয়াং এজে গিয়ে চাকরি বাকরি, দৌড়োদৌড়ি, সংসার সবকিছু করার পরে এবার বার্ধক্যে উপনীত, আমরা ক্লান্ত। দ্য লিটল ওয়ানস আর ওয়েরি মানে সেই মানুষ জন্মগ্রহণ করার পরে জীবন অতিবাহিত করে আজ সে ক্লান্ত। দ্য সান ডাজ ডিসেন্ড, এখানে সান কবিতার ক্ষেত্রে যে সূর্য প্রথম স্তবকে উজ্জ্বল আকাশে, আনন্দিত আকাশে উদিত হয়েছিল, সেই সূর্য আজ অস্ত যাচ্ছে, অর্থাৎ মানুষের জীবনের সূর্য, অর্থাৎ জীবন এবার বার্ধক্যে উপনীত। সূর্য অস্তের সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথে যেমন একটা দিনের সমাপ্তি সূচিত হয় বা একটা দিনের সমাপ্তির ঘোষণা করে যেমন সূর্যাস্ত, ঠিক তেমনি একটা মানুষের জীবনের অন্তিম অধ্যায়ের সূচনা হয় বার্ধক্য দিয়ে।
বার্ধক্যই মানুষের জীবনের সেই শেষ অধ্যায়ের বার্তা বয়ে নিয়ে আসে। তাই দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্যাস্ত হয়েছে, সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ জীবন সূর্য। এখানে কিন্তু শুধু কবিতায় প্রথম স্তবকে যে প্রাকৃতিক সূর্য উঠেছিল, বসন্তকালের সুন্দর সকালকে আহ্বান জানিয়েছিল, সেই সূর্য যেমন অস্ত যাচ্ছে এবং শিশুদের খেলা সমাপ্ত হচ্ছে, ঠিক সেইভাবে মানুষের জীবনের সূর্যাস্তের সাথে সাথেও তার জীবনের খেলাও সমাপ্ত হওয়ার দিকে এগোয়। And our sports have an end, এবং আমাদের জীবনের খেলা এবার শেষ হতে চলেছে। Round the laps of their mother many sisters and brothers like birds in their nest are ready for rest. ক্লান্ত শিশুরা যেমন মাতৃক্রোড়ে বিশ্রামের জন্য আশ্রয় নেয়, বিশ্রাম খোঁজে, জীবন সায়াহ্নে উপনীত মানুষ মৃত্যুর কোলে সেই বিশ্রাম খোঁজে। সেই চির বিশ্রাম একমাত্র এনে দিতে পারে মৃত্যু। ক্লান্ত পাখিরা যেরম ভাবে তাদের বাসায় ফিরে আসে and they get ready for rest, অর্থাৎ বিশ্রামের জন্য প্রস্তুত হয়, ঠিক তেমনি এই কবিতাতেও কবি বলছেন এই বার্ধক্যে উপনীত ওল্ড জনের মতো মানুষেরা মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু এখানে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু কবি বলতে চাইছেন প্রত্যেকটা অধ্যায় যেভাবে স্বাভাবিকভাবে এসেছে, ঠিক তেমনি মৃত্যুকেও কিন্তু ওল্ড জন স্বাভাবিকভাবেই গ্রহণ করছেন। তাই সে প্রস্তুত হচ্ছে সেই মৃত্যুকে গ্রহণ করবার জন্য। And sport no more seen on the darkening green. কেন ডার্কেনিং? প্রথম দুটো স্তবকের ইকোয়িং গ্রিন কেন লাস্ট স্তবকে এসে ডার্কেনিং হয়ে যাচ্ছে? কারণ এটা শেষ স্তবক, জীবনের শেষ অধ্যায়। ডার্কেনিং কথার অর্থ অন্ধকারাচ্ছন্ন। এখানে কবি ডার্কেনিং শব্দটা ব্যবহার করছেন মৃত্যুকে বোঝাবার জন্য। যেহেতু সূর্যাস্তের সাথে সাথে যেভাবে দিনের সমাপ্তি ঘোষিত হচ্ছে, তেমনি জীবন সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে মৃত্যুর কোলে, এবং তাই সেই প্রাণ প্রাচুর্যে পূর্ণ সবুজ মাঠের কলকাকলি আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন মাঠে পরিণত হচ্ছে। এইভাবে এই তিনটে স্তবকের মধ্যে দিয়ে কবি আমাদের জীবনের তিনটে অধ্যায়ের ছবি তুলে ধরেছেন। আশা করি একটু মন দিয়ে ভিডিওটা শুনলে তোমাদের বুঝতে অসুবিধে হবে না, যেহেতু কবিতার দুটো মানে আছে, সেই জন্য একটু মন দিয়ে ভিডিওটা শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের তিনটে হোমওয়ার্ক রইল, অ্যাক্টিভিটি 1, 2 এবং অ্যাক্টিভিটি 3। 4টা করার দরকার নেই, কোয়েশ্চেন আনসার অবধি হোমওয়ার্ক থাকবে। তাহলে আজকে আমরা উইলিয়াম ব্লেকের এখোয়িং গ্রিন চ্যাপ্টারটা বোঝবার চেষ্টা করলাম। তোমাদের যদি কারোর কোন রকম প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।